লামডিংয়ে খুবই অদ্ভুত অদ্ভুত ধরনের ঘটনা ঘটতো। এই ছোট্ট শহরে কৃপণ, লোভী, রাগী, চোর, সাধু, ম্যাজিশিয়ান, ডাকাত, সাহসী, ভীতু নানান রকমেরই লোক ছিল। সকলেই সকলকে চিনত। মগন ছিল চোর, এবং খুব একটা উঁচু দরের চোরও নয়। প্রায়ই চুরি করতে কারোর বাড়িতে ঢুকে ধরা পড়ে যেত। সত্যসিন্ধুবাবুর বউ একদিন তাকে রান্নাঘরে ধরে ফেললেন। চুরি করার আগে মগন জালের মিটসেফ থেকে মাছের ঝোলার ভাত বের করে খাচ্ছিল আপন মনে। খেয়ে দিয়ে বাসনপত্র নিয়ে সটকাবার মতলব। ধরা পড়ে যাওয়ায় খুব বিগলিত মুখে বলল, চারটি খাচ্ছি মাসিমা। গরিবের তো এই একটাই দোষ, বড্ড খিদে পায়। সত্যসিন্ধু বাবুর বউ তাতে গললেন না, চেঁচিয়ে পাড়া মাথায় করলেন। লোক জড়ো হয়ে মগনকে নাকে খত দেওয়ালো। এতে প্রতিবেশী গগনবাবু একটু অসন্তুষ্ট হয়ে রীতিমতন উঁচু গলায় কালীবাবুকে বললেন, মশাই, মগনটা একেবারে কাঁচা চোর বটে, কিন্তু চোর তো এ তল্লাটে ওই মোটে একটাই চোর। তা ও যদি চুরি ছেড়েই দেয়, তবে গেরস্তকে সজাগ রাখার আর তো উপায় রইল না। চোর ছেচর থাকলে মানুষ সাবধান হতে শেখে। নষ্টচন্দ্রার দিন যে চুরির প্রথা আছে, তাও হলো ওই জিনিসই। আমি বলি কি, মগন যদি চুরি করতে গিয়ে ধরা পড়েই, তবে আমাদের উচিত তাকে হাসি মুখে ক্ষমা করা। মগন আমাদের একটা মৌলিক শিক্ষা তো দেয়, সতর্কতার শিক্ষা। কালীবাবু কথাটার যুক্তিযুক্ততা মেনেই বোধহয় আমতা করে বললেন, মগনের উচিত চুরিটা আরো ভালো করে শেখা, নইলে প্রায়ই বেটা ধরা পড়ে মাঝরাতে, আর আরামের ঘুমের দফা রফা হয়ে যায়। এ মোটেই ভালো কথা নয়। গগনবাবু দুঃখ করে বললেন, কে শেখাবে বলুন? সেরকম গুরু কি আর আছে? আমরা ছেলেবেলায় দেখেছি, করিম চোর সামন্ত দারোগার কোমরের বেল্টখানা বাজি রেখে দিনে দুপুরে চুরি করলো। কালীবাবু গম্ভীর গলায় বললেন, দুপুরে দারোগারা খুব ঘুমোয়, আর ঘুমানোর সময় বেল্ট খুলে রাখে। এটা খুব খারাপ অভ্যাস। গগনবাবু মাথা নেড়ে বললেন, মোটেই নয়। কোমরে পরা অবস্থায় খুলে নিয়ে করিম বাজিকে বাজি জিতল। তার উপরে সামন্ত দারোগা 5 টাকা দিয়ে আশীর্বাদ করে বললেন, জীবনে এই রকম চোর আর দেখিনি, তুই ডাকাত হ। পরদিনই সকালবেলায় মগন বাজারে গিয়ে গোপেশ জাদুকরকে ধরল। গোপেশ দা, 2-4টে হাত সাফাই এবার শিখিয়ে দিন, নইলে ইজ্জত থাকছে না। গোপেশ জাদুকর লোকটা মজার মানুষ। সময়ে এবং প্রায় সর্বত্রই সে হাত সাফাই দেখায়। ম্যাজিক ছাড়া সে একদম থাকতে পারে না। বাজার করার সময়ও সে কত সময় মাছ, ফুলকপি, আলু বা দোকানে ঢুকে বিস্কুটের প্যাকেট, ক্রিমের শিশি সকলের চোখের সামনেই হাওয়া করে দেয়। তবে মগনের সঙ্গে তার তফাৎ হচ্ছে, সে আবার জিনিসগুলো ফিরিয়ে দেয়। সে তো চোর নয়। রোজকার মতোই সে মগনকে বোঝাতে লাগলো, চোর যদি জাদুকর হয় বা জাদুকর যদি হয় চোর, তাহলে সমাজের ঘোর বিপদ। চুরি করা যদি ছেড়ে দিস, তবে শেখাতে পারি। মগন মাথা চুলকে বলে, আচ্ছা, ভেবে দেখি। আসলে মগনের বিপদ হয়েছে পায়রাকে নিয়ে। পায়রা নামে একটি মেয়ের সঙ্গে তার খুব ভাব, কিন্তু পায়রার বাপ 500 টাকা পণ চেয়ে বসেছে। সেটা জোগাড় না হলে বিয়ে দেওয়া নয়। পায়রা রোজ খোঁটা দিচ্ছে, হি, খুব জানা আছে কেমন মুরদের চোর। মগনকে বিদেয় করে গোপেশ নানান মজার কাণ্ড করতে করতে বাজার সারে। শৈবালবাবু অতি সতর্ক লোক। তার জামার ভিতরে গুপ্ত পকেট, তাতে টাকা রেখে সেফটি পিন দিয়ে আটকে তবে বাজারে আসেন, এবং সারাক্ষণ পকেটে হাত চেপে রাখেন। সেই শৈবালবাবু আজ শীতের প্রথম ফুলকপি কিনে দাম দিতে গিয়ে তো পকেটে টাকা নেই। গোপেশ পাশেই দাঁড়িয়ে পালং শাক কিনছিল। একটু হেসে বলল, আরে তাতে কি, আমি কিছু ধার দিচ্ছি, কপিটা কিনেই বাড়ি যান। শৈবালবাবু হে হে করে কিছুক্ষণ জামার পকেটটা চুলকোলেন।
তারপর গোপেশকে বললেন, ইয়ে বুঝলে, কথাটা পাঁচ কান করো না। ষষ্ঠীপদর সঙ্গে একটা বাজি ধরেছিলুম, যদি কেউ আমার পকেট কখনো মারতে পারে তাহলে 500 টাকা হারবো। যা টাকা গেছে যাক, বাজিটা না হারি। গোপেশ গম্ভীর হয়ে বলল, তাই বা কেন? টাকাটা তো মনে হয় বেশি দূরে যায়ও নি। ওই তো ব্রিজলাল বেগুনওয়ালার কাঁধের গামছাটায় কি যেন একটা বাঁধা আছে, দেখুন তো। বলাই বাহুল্য, ব্রিজলালের গামছায় বাঁধা অবস্থায় শৈবাল বাবুর টাকা পাওয়া গেল, এবং ব্রিজলাল খুবই অপ্রতিভ হাসি হেসে বলল, গোপেশ বাবু, আপনি তো আমাকে জেল খাটিয়ে মারবেন। বাজার টাজার সেরে গোপেশ যখন ফেরে, তখন পাড়ার মোড়ের মাথায় গোলবাড়ির বারান্দায় বসে থাকা অহিনবাবু তাকে ধরবেনি। ও গোপেশ, আরে এসো, এসো এদিকে একটু। মাছটা কি কিনলে, একটু দেখিয়ে যাও। বুড়ো মানুষ বলে গোপেশ বা আর কেউই তাকে এড়াতে পারে না। অহিনবাবু বেশ ভোরে উঠে একটু মর্নিং ওয়াক সেরে এসেই বারান্দায় দক্ষিণ কোণটায় মোড়া পেতে বসে থাকেন। অহিনবাবুর এই কোণটায় বসবার একটা কারণ হলো, ওদিকটায় বড়লোক আশুতোষ ঘোষের বাড়ির রান্নাঘর। সকাল থেকেই রান্নাঘরের নানান রকমের ভালো ভালো গন্ধ আসতে শুরু করে। রুটি সেকার গন্ধ, ডিম ভাজার গন্ধ, মাংসের গন্ধ, মাছের কালিয়া বা পোলাওয়ের গন্ধ। অহিনবাবু নিজের পয়সায় ভালো জিনিস কখনোই খান না, কিন্তু গন্ধের নেশায় তার অর্ধেক খাওয়া হয়ে যায়। তার আরেক নেশা হলো কে কি কিনে আনছে বাজার থেকে তা দেখা। বসে বসেই হাঁক মারেন, ওহে ও শিকদার, বলি সব ভালো তো? তা মাছটা মনে হয় আজ জব্বর কিনেছ। মুখখানা তোমার বেশ হাসি হাসি দেখাচ্ছে যেন। দেখি দেখি, আমরাও একটু হাসি। বাহ, বাহ, এ যে সরল পুঁটি গো, ভারী তেলালো মাছ। একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে রাঁধতে বলো বৌমাকে, সে একেবারে চাকুম চুকুম লেগে যাবে ক্ষণ। আরে, মুখুজ্জে মশাই নাকি? প্রাতপ্যের নাম। আজও কি কাটাপোনা নাকি? থলেটা একটু ফাঁকা করুন দাদা, আপনার কাটাপোনাকেও একটা গুড মর্নিং জানিয়ে দিই। ব্রাহ্মণের ভোগে লাগবে, বেটার কপালটা ভালোই। আরে আরে, কেও? কালী না? বলি পালাচ্ছ কোথায়? তোমার মাছ না দেখে কি ছাড়বো? ও বাবা, এই যে দেখছি ফুলকপি আর কই মাছ, আজ তো একেবারে খুন খারাপি করে ফেলেছো হে। সবাই চলে টলে গেলে অহিন ধীরে সুস্থে বাজারে বেরুন। বেশি বেলায় বাজারে তেমন কিছু থাকেও না। ঝর্তি পড়তি যা পান সস্তায় কেনেন। কপি পাতা টাতা অনেক সময় দোকানিরা ফেলে দেয়। অহিনবাবু সকলের অলক্ষ্যে তাও কয়েকটি কুড়িয়ে নেন। এই সময়ে বাজারে অহিনবাবুর সঙ্গে প্রায় দিনই বিধুবাবুর দেখা হয়ে যায়। বিধুবাবু লোকটার ভারী ভুলো মন। সকালবেলায় বাজারে তিনি প্রায় দিনই কিছু না কিছু হারিয়ে যান। হয় পয়সা, না হয় চশমা কিংবা ঘড়ি, অথবা পকেটের পেন, কখনো পায়ের এক পাটি চটি, কোনোদিন রুমাল কিংবা মাছের থলে। সেটা আবার খুঁজে দেখতে তাকে বাজারে ফিরতে হয়। বিধুকে দেখেই অহিনবাবু হাঁক দেন, বলি ও বিধু, বাজারে আবার দেখছি যে, কিছু ফেলে গেছো নাকি? আচ্ছা, তুমি সব সময় এত কি ভাবো বলো তো? বিধু মাথা চুলকে বলেন, ভাবছি দুনিয়াটার হচ্ছেটা কি। কেন? দুনিয়াটার কি এমন হচ্ছে? এই তো আজ অপুব দিকে সূর্য উঠেছে, মাছের দাম বেড়েছে, শীতকালে শীত বেড়েছে। বিধুবাবু তবু মুখটা গোমড়া করে বলেন, তবু দুনিয়াটার একটা কিছু হচ্ছে। অহিনবাবু দীর্ঘশ্বাস ফেলে বলেন, তা হবে। গল্পগুজব করতে করতে অহিনবাবু আর বিধুবাবু যখন ফেরেন, তখন প্রায়ই রসপাগলা এসে অহিনবাবুর পথ আটকায়। এই যে বাবু, কিছু ভিক্ষে দেবেন? রসপাগলকে দেখলে অহিনবাবু ভারী বিব্রত বোধ করতে থাকেন। বলেন, আহ, যাও যাও, অন্য দিক দেখো। রসও ছাড়ে না, পিছু পিছু আসতে থাকে,
আর খিক খিক করে হাসে আর বলে, জীবনে একটা দিন দিয়ে দেখুন, মনটা কেমন ফুরফুরে লাগবে, গান গাইতে ইচ্ছে করবে, গিন্নিমা মুখ করবেন না। আহ, যাও না হে, বলছি তো নেই। রসও বিড়বিড় করতে থাকে, না দিলে আজ আপনার ডাল সেদ্ধ হবে না, মাছে নুন বেশি পড়ে যাবে, গলায় কাঁটা ফুটবে। গোটা লামডিঙে রসপাগলাই একমাত্র লোক যে চাঁদ দেখলেও খুশি হয়, অমাবস্যাতেও আনন্দে গান গেয়ে ঘুরে বেড়ায়। সে রোদেও খুশি, বৃষ্টিতেও তার আহ্লাদ, শীত গ্রীষ্ম সব ঋতুতেই তার মন নাচে। সর্বদাই রস খুশি বটে, কিন্তু খিদে পেলে ভারী রেগে যায়। রসুর খিদে পায় সকালেই। ঘুম থেকে উঠেই সে যে কোনো বাড়ির সামনের রাস্তায় নোংরা করে সেই বাড়ির উদ্দেশ্যেই তর্জন গর্জন করতে থাকে। লোকেরা রসর নোংরামি দেখে চটে যায় বটে, কিন্তু তাদের অভ্যাসও হয়ে গেছে। খেতে দিলে অবশ্য রসন নিজেই নোংরাটা সাফ করে দেয়। দুপুরে রস খায় জৈনদের লঙ্গরখানায়, রাতে এটো কাটা জুটে যায়। খাওয়ার সময়টুকু বাদ দিলে রস ভারী আনন্দে আছে। রাত্রিবেলায় সে গিয়ে নয়ন সাধুর আখড়ায় পড়ে থাকে, আর ভূতেরা নাকি তার গা হাত পা টিপে দেয়। বলাই বাহুল্য, লামডিং এর মতন জায়গায় ভূত না থাকলে যেন মানায় না। বাস্তবিক কি, লামডিং এ ভূতের এতই বাড়বাড়ন্ত এবং খ্যাতি ছিল যে নানান জায়গা থেকে অনেক সাধু তান্ত্রিক আর ফকির ভূত ধরবে বলে লামডিং এ চলে আসতো। বিশেষ করে শীতে আর বর্ষায় নাকি ভূতেরা চারিদিকে গিজগিজ করে। করবেই, কারণ বর্ষায় আর শীতেই বুড়ো আর থুত্তুড়েরা খুব মরে, তাই তো ভূত হয়ে চারিদিকে ঘোরে। বেশি নয়, নয়ন সাধু মোট ৫টা ভূত ধরেছিল। তার মধ্যে একটা হলো খাঁটি মেম সাহেব। নয়ন সাধু কথাটা খুব বড়াই করে বলেও বেড়ায়, আমার ৫ জনের মধ্যে একটা মেম, বুঝলি? মাটির তলা থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসে আর একটা কবরের ওপর হুমড়ি খেয়ে পড়ে তাকে যেন খুব আদর করছিল। আমি গিয়ে খপ করে চুলের ঝুঁটি চেপে ধরলাম, বললাম, কিরে মেম, এখানে কি হচ্ছে? অমনি হাউ হাউ করে কেঁদে উঠে বলল, সাধু বাবা, আমি আমার ছেলেকে আদর করছি, মাত্র ৩ বছর বয়সে মরে গিয়েছিল কলেরায়। তা মেমটার জন্য দুঃখ হলো। ছেলের আত্মা তো স্বর্গে চলে গেছে, নিষ্পাপ শিশু, তার আত্মা তো আর পাপের দুনিয়ায় পড়ে থাকবে না। সেই থেকে মেমটাকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছি পুষে। মেম ভূতটাকে নয়ন সাধু ধরলেও মল্লিকবাবুদের বাড়ির ঘড়িরামকে সে ধরতে পারেনি। ঘড়িরামকে ধরা অত সহজও ছিল না। ঘড়িরাম যখন জীবিত ছিল তখন একটাই নেশা ছিল তার, ঘড়ির নেশা। খুবই গরিব ছিল বলে ঘড়িরামের পক্ষে ঘড়ি কেনা ছিল দুঃসাধ্য। সে কুলির কাজ করত রেল স্টেশনে। কি করে এবং কেনই বা যে তার ঘড়ির শখ হলো বলা মুশকিল। তবে ছোট্ট একটা কাচের ঢাকা বাক্সের মধ্যে ৩টে কাঁটা ঘুরছে, এ দৃশ্য দেখলে সে মুগ্ধ হয়ে যেত। শোনা যায় ঘড়িরাম বিস্তর মেহনত করে না খেয়ে পয়সা জমিয়ে বহুদিনের চেষ্টায় সস্তা একটা ঘড়ি কিনেছিল এক জুয়ারির কাছ থেকে। কিন্তু যেদিন ঘড়িটা সে কেনে তার পরদিনই পুলিশ এসে তাকে চুরির দায়ে ধরে নিয়ে যায়। ঘড়িরামকে জেল খাটতে হয়েছিল কয় মাস। জেল থেকে বেরিয়ে এসেই ঘড়িরাম অন্য মূর্তি ধরল। বিনা দোষে জেল খাটার শোধ তুলতে সে এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে লামডিংকে প্রায় ঘড়ি শূন্য করে দিয়েছিল সে। ছোরা নিয়ে সন্ধ্যের পর সে বিভিন্ন রাস্তার মোড়ে অপেক্ষা করত এবং যে যেত তারই হাতের ঘড়ি কেড়ে নিত। মোট ৩,৭৬৭টা ঘড়ি সে সংগ্রহ করে মল্লিকবাবুদের পরিত্যক্ত বাড়ির মাটির নিচে জমিয়ে রেখেছিল। অবশেষে পুলিশ তার সন্ধান পেল এবং বাড়ি ঘিরে ফেলল। ঘড়িরাম পালানোর চেষ্টা করল না, আত্মসমর্পণও করেনি। সে ছোড়া হাতে পুলিশকে তেড়ে এলো মারতে, ফলে পুলিশের সঙ্গে গুলিতে সে মরে গেল। কিন্তু আশ্চর্য এই যে মরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘড়িরামের শরীর থেকে একটা বায়ুভূত ঘড়িরাম বেরিয়ে এসে পুলিশকে তাড়া করলো। দ্বিতীয় ঘড়িরামের তাড়া খেয়ে পুলিশ পালাতে পথ পেল না।
সেই থেকেই মল্লিকবাবুদের বাড়ির ধারে কাছে কেউ ঘেঁষে না। কিন্তু আশপাশ দিয়ে দিনের বেলায় যারা যায় তারা ৩,৭৬৭টা ঘড়ির সমবেত টিকটিক আওয়াজ শুনতে পায়। টিকটিক শব্দটা অবশ্য লামডিং এর নতুন কিছু নয়, বরং এই শব্দ লামডিং এর একটি অতি পরিচিত শব্দই বলা যায়। ছোট্ট এক ধরনের টিনের খেলনা আছে যা হাতের তলায় লুকিয়ে নিয়ে চলা যায়। টিনের একটু পাত আছে, সেটাতে আঙুলের চাপে টিকটিক করে শব্দ করে। ফুলু নামে একটা মেয়ে রোজ তার বাড়ির জানলা দিয়ে নন্টু নামে একটা ছেলেকে দেখতে পেত। নন্টু বেশ ভালো ছেলে, কোনো দিকে তাকায় না, ক্লাসে ফার্স্ট হয়, প্রাইজ পায়, দেখতেও সুন্দর। কিন্তু ফুলুর খুব ইচ্ছে নন্টু একটু তার দিকে তাকাক। ফুলুও দেখতে খুব সুন্দর, কিন্তু পোলিও রোগে তার দুটো পা এমন ভাবে কুঁকড়ে গিয়েছিল যে দোতলা থেকে সে নামতেই পারতো না। ফুলুই একদিন ফেরিওয়ালার হাতে ওই খেলনার শব্দ শুনে একটা কিনে নেয়। নন্টু যেই যেত অমনি বাজাতো। নন্টুও দোতলার দিকে তাকাতো, চোখাচোখি হতো দুজনে। ফুলুও হাসতো, নন্টুও হাসতো। ফুলু হাসতো আনন্দে উত্তেজনায়, নন্টু হাসতো করুণায়। কিছুদিন পরেই নন্টু পাশ করে বড় শহরে পড়তে চলে গেল এবং ফুলু খেলনাটা অবহেলায় ফেলে রাখলো বিছানার পাশের টেবিলে। সেখান থেকে সেটা একদিন নিয়ে নিল তার ছোট ভাই টুলু। টুলু খেলনাটা বাজিয়ে তার ঘুমন্ত মাকে চমকে দিত, কুকুর বেড়ালকে ভয় দেখাতো। তারপর সে একদিন সেটার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল। টুলু ও ফুলুর বাবা মার মধ্যে একদিন বেশ ঝগড়া হলো, কথা বন্ধ হয়ে গেল। কিন্তু টুলুর বাবার চা চাই, জল চাই, সময় মতন ভাত চাই, অথচ কথা বন্ধ। ওদিকে টুলুর মার হয়তো দোকান থেকে কিছু আনাতে হবে বা অসময়ে টাকার দরকার পড়েছে। টুলুর বাবা হঠাৎ হাতের কাছে টিকটিক খেলনাটা পেয়ে সেটা বাজালেন এবং তার বউও সংকেত বুঝে চা বা জল দিয়ে গেলেন। খেলনাওয়ালা আবার আসায় টুলুর মাও ওই রকম একটা খেলনা কিনে কাছে রাখলেন। দুজনের মধ্যে প্রায়ই ভাব ঝগড়া, আবার ভাব। কিন্তু ঝগড়া হলেই দুজনে ওই যন্ত্রের সাহায্যে পরস্পরকে সংকেত বাক্য পাঠাতে থাকেন। দেখা দেখি আরো স্বামী স্ত্রীরাও অনুরূপ খেলনা কিনে ফেললেন। খেলনাটার নাম দেওয়া হলো কটকটি। তারপর থেকে লামডিংয়ে টিকটিক শব্দের আর কোনো অভাব রইল না। সর্বত্র এবং প্রায় সর্বদাই টিকটিক শোনা যেতে লাগলো। এই শব্দই একদিন ব্রজেশ্বরকে তার ঘরের বাইরে টেনে আনলো। ব্রজেশ্বর বসু যে লামডিংয়ে থাকেন এটা অনেকের জানা ছিল বটে, কিন্তু মানুষটা গত ২০ বছর তার ঘর থেকে বেরোননি। বাজারহাট, দোকানপাট কোথাও কখনো তাকে দেখা যায় না। তার বাজারহাট করেন প্রৌঢ়া স্ত্রী। ব্রজেশ্বর তার ঘরে বসে গত ২০ বৎসর যাবৎ একটানা সৃষ্টিতত্ত্ব বিষয়ে একটি গুরুতর গবেষণা চালিয়ে যাচ্ছেন বলে কেউ কেউ শুনেছে। তবে মানুষটাকে কেউ চোখে না দেখতে পাওয়ায় মোটামুটি তার কথা সবাই ভুলে গিয়েছিল। সেই দিন রাতে চোর মগন এসে পায়রার জানলার কাছে দাঁড়িয়ে কটকটি বাজিয়ে তাকে সংকেতে ডাকছিল। চুরি করতে বেরোনোর আগে পায়রার সঙ্গে রোজই সে দেখা করে যায়। গগনবাবুর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া চলছে কিছুদিন। গগনবাবু কটকটি বাজিয়ে তার স্ত্রীর কাছে ভাত চাইছিলেন। কালীবাবুর বাড়িতে বেড়ালে দুধে মুখ দিয়েছে বলে তার ছেলে বাবু আনন্দে কটকটি বাজাচ্ছিল। আজ রাতে তাকে আর দুধ খেতে হবে না। কাছাকাছি এতগুলো কটকটি একসঙ্গে বেজে ওঠায় ব্রজেশ্বর দীর্ঘ ২০ বছরের মধ্যে এই প্রথম সচকিত হলেন। তার মনে হলো একটা কোনো বিপর্যয় আসন্ন। তিনি তাড়াতাড়ি বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তিনি দেখলেন পৃথিবীটা ২০ বছরে অনেক পাল্টে গেছে। যেখানে গাছ ছিল সেখানে বাড়ি উঠেছে, যেখানে মাঠ ছিল সেখানে রাস্তা হয়েছে। সেদিন খুব ফুটফুটে জ্যোৎস্না ছিল। ব্রজেশ্বর মুগ্ধ হয়ে চারিদিককার দৃশ্য দেখতে লাগলেন এবং ঘুরে বেড়াতে লাগলেন। তাকে দেখে পায়রা ভূত ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল এবং মগন রাম রাম বলতে বলতে প্রাণ ভয়ে ছুটে পালালো।
মগনের কটকটি যন্ত্রটা পড়ে গিয়েছিল। ব্রজেশ্বর সেটা কুড়িয়ে পেলেন এবং বাজিয়ে দেখলেন। গত ২০ বছর তিনি ঘরের বাইরে আসেননি। তাই তিনি জানেন না মানুষ এই কবছরে কি কি আবিষ্কার করেছে। তিনি দেখে খুবই বিরক্ত হলেন যে মানুষ এই বিচ্ছিরি যন্ত্রটা আবিষ্কার করেছে। কটকটিটা হাতে নিয়ে তিনি আনমনে হাঁটতে লাগলেন। সামনেই একটা ভাঙা বাড়ি এবং পরিত্যক্ত বাগান। বাগানের ধারে তিনি এক যুবক ও একটি যুবতীকে খুব ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে কথা বলতে দেখলেন। যুবক এবং যুবতীরা জ্যোৎস্না রাতে নির্জনতায় দাঁড়িয়ে কি করতে পারে তা ব্রজেশ্বর চিন্তা করলেন না। তিনি সোজা গিয়ে তাদের সামনে হাজির হয়ে কটকটিটা বাজিয়ে ক্রুদ্ধ স্বরে বলতে লাগলেন, মানুষ গত ২০ বছরে এই সব আবিষ্কার করে দুনিয়াটাকে উচ্ছন্নে দিচ্ছে, আর তোমরা এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে ফিসফাস করছো। যুবতীটি জল ভরা চোখে যখন ব্রজেশ্বরের দিকে ফিরে চাইল, তখন ব্রজেশ্বর অবাক হয়ে দেখলেন মেয়েটি মেম সাহেব। মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছেলেটা ব্রজেশ্বরের দিকে কটমট করে চেয়ে বলল, আমরা দুঃখের কথা বলছিলাম আর আপনি এসে সব ভন্ডুল করে দিলেন। মানুষ কি করেছে তা আমরা জানি না। জানতে হলে মানুষদের কাছে যান, আমরা মানুষ নই। ব্রজেশ্বর অবাক হয়ে বললেন, তবে তোমরা কি? আমি ঘড়িরাম, আর এ হচ্ছে মেরি। আমরা দুজনে দুজনকে ভালোবাসি। ব্রজেশ্বর ভালোবাসা কথাটার তেমন মানেই জানে না। মাথা চুলকে বললেন, ও, তা সে বেশ তো। কিন্তু মনে মনে ব্রজেশ্বর খুব ভাবতে লাগলেন, ভালোবাসা জিনিসটা গোল না চৌকো, লাল না সবুজ। ঘুড়িরাম আর মেরি সেই জ্যোৎস্না রাত্রে ব্রজেশ্বরকে পেয়ে তাদের দুঃখের কথা বলতে লাগলো। ঘড়িরাম মেরিকে বিয়ে করতে চায়, কিন্তু নয়ন সাধু বলেছে ঘড়িরাম ৩,০০০ ঘড়ি পণ না দিলে সে কিছুতেই মেরিকে ছাড়বে না। অথচ ঘড়ি ঘড়িরামের প্রাণ। অনেকক্ষণ ধরে শোনার পর ব্রজেশ্বরের মাথা হঠাৎ পরিষ্কার হয়ে গেল। ভালোবাসা জিনিসটা তিনি ভুলেই গিয়েছিলেন। বহুকাল পর স্মৃতিপটে আবার সেসব ভেসে উঠল। ঠিকই তো, তিনিও তার বউকে একসময় ভালোবাসতেন। তারপর সৃষ্টিতত্ত্বের পাল্লায় পড়ে জিনিসটা একদম উবে গিয়েছিল মন থেকে। ব্রজেশ্বর আর দাঁড়ালেন না। প্রায় দৌড়ে বাড়ি ফিরে এসে দেখলেন তার প্রৌঢ়া স্ত্রী ঘুমোচ্ছেন। মুখখানায় দুঃখ দুর্দশার ছাপ পড়েছে বটে, কিন্তু এখনো লক্ষ্মীশ্রী লেগে আছে। বউকে ঘুম থেকে জাগিয়ে একটু আদর করতে ইচ্ছে করছিল তার, কিন্তু বহুকাল বউকে ডাকেননি বলে নামটিও মনে আসছিল না। হঠাৎ হাতের কাছে কটকটির দিকে নজর পড়ায় হাঁপ ছেড়ে বাঁচলেন ব্রজেশ্বর। বউয়ের কানের কাছে কটকটিটা নিয়ে বাজাতে লাগলেন। বহুদিন বাদে সেই রাতে দুজনের খুব ভালোবাসা হলো। তারা দুজনেই খুব হাসলেন, একটু কাঁদলেনও। অনেক জমা কথা ছিল, সেগুলোও বলতে লাগলেন। কথার ফাঁকে কৌশলে বউয়ের নামটাও জেনে নিলেন ব্রজেশ্বর। উমা নামটা তার বেশ পছন্দই হলো। আর সবচেয়ে বড় কথা, কটকটি জিনিসটাকে তার আর অপছন্দ হলো না। খুবই উপকারী জিনিস, মানুষের অনেক কাজে লাগে। পরদিন থেকেই ব্রজেশ্বরকে পথে ঘাটে হাটে বাজারে সর্বত্র দেখা যেতে লাগলো, হাতে কটকটি। যখন তখন বাজাচ্ছেন। লোকে জ্বালাতন হয়ে গেল। লামডিং এর লোকের অবশ্য জ্বালাতনের অভাব ছিল না। কোজাগরী পূর্ণিমায় লামডিং এর আশেপাশে বনের মধ্যে যেসব সাদা সুন্দর ডল পুতুলের মতন পরীরা নেমে আসতো, তাদের কথা সকলেই জানে। লামডিং এর পরীদের মতন সুন্দর পরী অন্য কোথাও দেখা যায় না। তারা বুনো ফুলের মধু খেত ঘুরে ঘুরে, উড়ে উড়ে। বাতাসে ভেসে তারা কত রকমের নাচের মুদ্রা তৈরি করত। চারিদিকটা ভরে উঠত তাদের গায়ের আশ্চর্য সুগন্ধে। কিন্তু জ্বালাতন এলো অন্য দিক থেকে। ভিন্ন গ্রহের যেসব প্রাণী মহাকাশ থেকে প্রায়ই লামডিং এর বনে বাদাড়ে, তাদের বেলুনের মতো বা চুরুটের মতন বা পিরিচের মতন মহাকাশ যানে করে নামতো, তাদের সঙ্গে কারো কখনো ঝগড়া বিবাদ বা যুদ্ধ হয়নি। তারা নেমে এসে লামডিং এর সরস সতেজ ঘাস কেটে নিয়ে যেত, ছিঁড়ে নিয়ে যেত লেবু বা করমচার পাতা। তাদের চেহারা খুবই অদ্ভুত, পোশাকও অন্যরকম।
লামডিংয়ের লোকেরা তাদের দূর থেকে দেখত, কাছে যেত না। শুধু রসপাগলা গিয়ে তাদের কাছে বিড়ি চাইত। ভিন্ন গ্রহের প্রাণীরা যে বিড়ি খায় না, এ তো সকলেই জানে। তবে তারা ঘাস ও গাছের পাতা খেতে খুবই ভালোবাসে। ভিন্ন গ্রহের একজন প্রাণী একবার সত্যসিন্ধু বাবুর নাতনির হাত থেকে রসগোল্লা কেড়ে নিয়ে খেয়েছিল বলে শোনা যায়। এবং রসগোল্লা খাওয়ার পরই সে সম্পূর্ণ মাতাল হয়ে টলতে টলতে কোনো রকমে তার মহাকাশযানে ফিরে গিয়েছিল। একবার তাদের নজর পড়ল ওই পরীদের দিকে। সেবার কোজাগরী পূর্ণিমার দিনে যখন পরীরা এসে জঙ্গলে ঘুরে ঘুরে আনন্দ করছে, তখন অনেকগুলো মহাকাশযান চারিদিকে নেমে এলো এবং ভিন্ন জগতের প্রাণীরা দলে দলে জালদড়ি আর আঠাকাঠি নিয়ে এলো পরীদের ধরতে। তারপর বনের মধ্যে সে কি হুর যুদ্ধ! রসপাগলাই প্রথম খবরটা দিল সবাইকে ছুটে এসে। লামডিং এর লোকেরা খুব বীর নয়, কিন্তু পরীরা হলো তাদের নিজেদের ছেলে মেয়েদের মতন। লাঠি সোটা নিয়ে তারাও ছুটলো পরীদের বাঁচাতে। কিন্তু ভিন্ন গ্রহের প্রাণীরা অনেক বেশি শক্তিশালী ও বুদ্ধিমান। তারা নানা রকমের অস্ত্রশস্ত্র বের করে ভয় দেখাতে লাগলো। অন্যদিকে পরীরা তখন প্রাণপণে ছুটোছুটি করছে। আর একদল ভিন্ন গ্রহের প্রাণী তাদের নানান কৌশলে ঝপাঝপ ধরে ফেলছে। এই যখন অবস্থা, তখন হঠাৎ ঘড়িরাম কোথা থেকে এসে হাজির হলো। তার হাতে ছোরা, সঙ্গে বেরি, মেরির হাতে এক গাছা ঝাঁটা। তারপর সে এক লণ্ডভণ্ড কাণ্ড। ভিন্ন গ্রহের প্রাণীরা যতই গুলি করুক আর রশ্মি ছুড়ুক, ঘড়িরামের কিছুই হয় না। কিন্তু ঘড়িরামের পরাক্রমে তাদের নাজেহাল অবস্থা। মেরির ঝাঁটাও কম গেল না। নয়ন সাধুর 5টা ভূত এসে হাত লাগালো। তাদের চেহারা রোগা এবং ধোয়াটে হলেও ভিন্ন গ্রহের প্রাণীরা তাদের কাছে গো হারান হেরে পালালো। পরীরা আবার খেলতে লাগলো বনের মধ্যে। লামডিং এর গল্প সহজে শেষ হবার নয়। এক গল্প থেকে আর এক গল্পে এবং তা থেকে আরো এক গল্পে চলে যেতে কোনো বাধা নেই। চোর, সাধু, ম্যাজিশিয়ান, লোভী, কৃপণ সব রকমের মানুষ এবং অমানুষ নিয়েই লামডিং। নিত্যই সেখানে নতুন নতুন সব ঘটনা শুরু হচ্ছে। কিন্তু সব ঘটনাই যে শেষ হচ্ছে এমন নয়। আসলে পৃথিবীর কোনো গল্পই বোধহয় পুরোপুরি শেষ হয় না। নানান শাখা প্রশাখায় তা ছড়িয়ে যেতে থাকে। কিন্তু আমাদের তো এক জায়গায় থামতেই হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প লামডিংয়ের আশ্চর্য লোকেরা। সবাই খুব ভালো থাকুন আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলোও শুনতে থাকুন। টাটা।